এবং এই বুস্ট কনভার্টারে আমাদের এই ইন্ডাক্টর, সুইচ এবং ডায়োডের এই কনফিগারেশনে থাকা অবস্থায় যখন সুইচ অন থাকে তখন সুইচটা শর্ট সার্কিট হিসেবে বিবেচনা করতে হয়, তখন ডায়োডটা অফ থাকে এবং তখন সার্কিটটা এই উপরের সার্কিটটার ডান পাশের উপরের সার্কিটটার মতো ফর্ম হয়ে যায়। আর যখন সুইচ অফ থাকে তখন এই ব্রাঞ্চটা ওপেন থাকে। প্যারালাল ব্রাঞ্চটা ওপেন থাকলে আমাদের ডায়োডটা শর্ট সার্কিট হিসেবে আচরণ করে এবং সাপ্লাই ভোল্টেজটা লোডে ইন্ডাক্টরের থ্রুতে কারেন্ট সাপ্লাই দেয়। এখন এই কনফিগারেশনে আমাদের সুইচ অন অফ কন্ডিশন থাকা অবস্থায় আমাদের যে ইকুইভ্যালেন্ট সার্কিট, সেই ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আমরা আসলে এটার ওয়েব ফর্মগুলোকে আঁকতে পারি। তো সেটা কিরকম হবে আমাদের ওয়েব ফর্মগুলো? তো এখানে আমরা সুইচ অন থাকা অবস্থায় এই আমাদের ডিউটি সাইকেল যখন ডিটি পরিমাণ থাকে তখন আমাদের এতটুকু হচ্ছে গিয়ে সুইচ অন স্টেট, আর বাকি সময়টা পুরা সাইকেলের বাকি সময়টা জুড়ে আমাদের অফ স্টেট থাকে, যে এটার ডিউটি সাইকেলের পরিমাণ হচ্ছে 1 মাইনাস ডি ইন্টু ক্যাপিটাল টি। এখন প্রথমে এখানে ইন্ডাক্টরের ভোল্টেজ আর ওয়েব ফর্ম আঁকা হচ্ছে। ইন্ডাক্টরের ভোল্টেজের ওয়েব ফর্মটা আমরা কিরকম পেতে পারি? ইন্ডাক্টরের ভোল্টেজ যদি আমরা চিন্তা করি তাহলে যখন সুইচ অন থাকে তখন এই পয়েন্টটা যদি এখানে যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে আমাদের এই লুপের ভিতরে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে ভিএল সমান সমান ভিএস, অর্থাৎ ইন্ডাক্টরের ভোল্টেজ আর সাপ্লাই ভোল্টেজ এই দুইটা সমান হবে। সেই ক্ষেত্রে সুইচ অন থাকা অবস্থায় এইটা যদি আমাদের সাপ্লাই ভোল্টেজ লেভেল হয় তাহলে ভিএল সমান সমান ভিএস, এই লেভেলটা সে মেনটেন করবে সুইচ অন অবস্থার জন্য। আর যখন সুইচ অফ থাকে তখন আসলে এই ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে গিয়ে এই পয়েন্টের ভোল্টেজ বিয়োগ এই পয়েন্টের ভোল্টেজ। তো আমাদের এই টার্মিনালের ভোল্টেজ হচ্ছে গিয়ে ভিএস আর অন্য পাশের ভোল্টেজ হচ্ছে গিয়ে ভি নট। সো ভিএল ভোল্টেজটা হবে ভিএস মাইনাস ভি নট। এখন যদি সংখ্যামান আমরা হিসাব করি তাহলে এটা একটা বুস্ট কনভার্টার। বুস্ট কনভার্টারের মূল থিম হচ্ছে গিয়ে আউটপুট ভোল্টেজটা সাপ্লাই ভোল্টেজের চেয়ে বেশি হবে। তাহলে ভিএস মাইনাস ভি নট এই কোয়ান্টিটিটা আসলে একটা নেগেটিভ কোয়ান্টিটি হবে। ভি নট বড়, ভিএস ছোট, সেই হিসেবে ভিএস মাইনাস ভি নট এই টার্মটা নেগেটিভ হয়ে যাবে। সো যখন সুইচ অফ থাকবে তখন আসলে ভিএল এর এভারেজ ভোল্টেজ যেটা ডিসি কম্পোনেন্ট যেটা সেই টার্মটা একটা নেগেটিভ ভ্যালু আসবে, এই কারণে এটাকে নিচের দিকে আঁকা হয়েছে। তো সুইচিং অন থাকা অবস্থায় ভোল্টেজটা ইন্ডাক্টরের ভোল্টেজ পজিটিভ এবং সুইচ অফ থাকা অবস্থায় ইন্ডাক্টরের ভোল্টেজ নেগেটিভ, এবং এটাকে যদি ইন্টিগ্রেশন করি আমরা পুরো সাইকেলের জন্য তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালু 0 পাওয়া যাবে, যেটাকে আমরা বলছি ভোল্টেজ সেকেন্ড ব্যালেন্স অফ ইন্ডাক্টর। নেক্সট যেটা সেটা হচ্ছে কি আমাদের ইন্ডাক্টরের কারেন্টের ওয়েভফর্ম। ইন্ডাক্টরের কারেন্টের ইকুয়েশন যদি আমরা চিন্তা করি তাহলে ভি সমান সমান এল ডিআই ডিটি, তাই তো? এইটা হচ্ছে কি আমাদের কারেন্টের ওয়েবশেপটা কিরকম হবে সেটা চিন্তা করার একটা সহজ উপায়। এখন ইন্ডাক্টর ভোল্টেজ যখন পজিটিভ থাকে তার মানে হচ্ছে কি যে আমাদের এই ডিফারেন্সিয়েশনটা বা এই ডেরিভেটিভটাকে কি হইতে হবে? পজিটিভ হইতে হবে। এই ডেরিভেটিভটাকে যদি পজিটিভ হইতে হয় তাহলে ইনক্রিজিং সময়ের সাথে সাথে আই এর মানটা অর্থাৎ এইটার এই আই এর যে স্লোপ সেই স্লোপটা পজিটিভ হইতে হবে। সেই স্লোপটা যদি পজিটিভ হইতে হয় তাহলে আমাদের পজিটিভ যখন সুইচ অন হাফ সাইকেল থাকবে তখন আই এল এর শেপ এরকম সময়ের সাথে সাথে আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে আমরা একটা কনস্ট্যান্ট ভিএল পাবো। এটা একটা সরল রেখার ইকুয়েশন হইলে এই আইএল একটা সরল রেখার ইকুয়েশন হইলে ভিএল এর তাকে ডিফারেন্সিয়েশন করলে একটা কনস্ট্যান্ট পাওয়া যাবে যেটা ভিএস এর মানের সমান হবে।
সিমিলারলি যখন নেগেটিভ হাফ সাইকেল তখন ভিএস মাইনাস ভি নট অর্থাৎ ভিএল এর ভ্যালুটা নেগেটিভ নেগেটিভ ভ্যালু হইতে হলে ডিআই ডিটি ডিআই ওভার ডিটি এই টার্মটাকে নেগেটিভ হইতে হবে নেগেটিভ হইতে হলে আই এর স্লোপটাকে নেগেটিভ হইতে হবে আই এর স্লোপটা যদি নেগেটিভ হইতে হয় তাহলে আইএল এর স্লোপ হবে এরকম এবং যেখান থেকে সে রাইজ হওয়া শুরু হয়েছে সে কন্টিনিউয়াস কারেন্ট যদি থাকে তাহলে সে রিলিজ এনার্জি যখন রিলিজ হবে রিলিজ করে এনার্জি রিলিজ করে সে ঠিক আগের অবস্থায় ফেরত আসবে তাহলে ব্যালেন্স বজায় থাকবে এইভাবে এক হাফ সাইকেলে সে পজিটিভ দিকে কারেন্ট ফ্লো করবে অন্য হাফ সাইকেলে সে অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে এবং অপোজিট ডিরেকশন না এটা বলতে হবে যে কারেন্টের স্লোপটা আস্তে আস্তে কমে যাবে বা কারেন্টের স্লোপটা বেড়ে যাবে কারেন্ট সবসময় একই দিকে ফ্লো হবে কারণ আইএল সবসময় পজিটিভ আছে সো কারেন্টের অ্যাভারেজ ভ্যালু সবসময় পজিটিভই থাকবে উল্টা দিকে আসলে কারেন্ট যাবে না তো এটা হচ্ছে কি আমাদের আইএল এর ওয়েভ ফর্ম সেটা এই ইকুয়েশন থেকে আমরা ভিএল জানা সাপেক্ষে আমরা আইএল এর ওয়েভ ফর্মটা এইভাবে করতে পারি অ্যাজিউম করতে পারি তারপর সুইচের ওয়েভ ফর্ম কিরকম হবে সুইচের কারেন্ট যদি আমরা চিন্তা করি তাহলে সুইচ আসলে এক হাফ সাইকেলে অন থাকে অন্য হাফ সাইকেলে অফ থাকে যখন অফ থাকে সুইচ তখন আসলে তো সুইচের ভিতরে কোনো কারেন্ট নাই তো সুইচের ভিতরে কোনো কারেন্ট না থাকলে অফ কন্ডিশনে সুইচের ভিতরে কারেন্ট জিরো আর অন কন্ডিশনে আসলে কি হবে অন কন্ডিশনে আইএল এর ভিতর দিয়ে অর্থাৎ ইন্ডাক্টরের ভিতর দিয়ে যে কারেন্টটা হচ্ছে আইএল এর শেপ যা সুইচের কারেন্টের শেপ হতো এখন অন কন্ডিশনে আইএল এর শেপটা এরকম সো সুইচ অন থাকা অবস্থায় সুইচের কারেন্টের শেপটা হবে এরকম আবার অফ থাকলে এটা জিরো হয়ে যাবে আবার পরের হাফ সাইকেলে অন হয়ে আবার সিমিলার আগের আইএল এর যে শেপ সেই শেপকে সে ফলো করবে আর বাকি থাকলো আমাদের আইসি ক্যাপাসিটরের কারেন্ট ক্যাপাসিটরের কারেন্টের অবস্থাটা কি ক্যাপাসিটরের কারেন্টের অবস্থা হচ্ছে যে ক্যাপাসিটরের একটা ভোল্টেজ আছে সেই ভোল্টেজটার ভিতর দিয়ে সে আস্তে আস্তে কারেন্টকে রিলিজ করতেছে এখন শুরুতে যেটা হবে আসলে সেটা হচ্ছে যে সুইচ অন থাকা অবস্থায় কি হয় সুইচ অন থাকা অবস্থায় ক্যাপাসিটর কি হবে ক্যাপাসিটর ডিসচার্জ হবে এখানে কিন্তু এই পার্টটা ইন্ডাক্টর চার্জ হচ্ছে আর আউটপুটে যদি ভোল্টেজকে স্টেবল রাখতে হয় ভোল্টেজের ভ্যালু যদি ফিক্স রাখতে হয় তাহলে আমাদের এখন ধরে নিলাম আমরা ভি নটটা কনস্ট্যান্ট হ্যাঁ এটা এটা একটা অ্যাজাম্পশন আমরা শুরুতে ডিসি টু ডিসি কনভার্টারের চ্যাপ্টার শুরু করার শুরুতে যে আমরা অ্যাজাম্পশনগুলো ধরে নিয়েছি তার মধ্যে একটা অ্যাজাম্পশন হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজের ভ্যারিয়েশন খুব বেশি আউটপুট ভোল্টেজের ভ্যারিয়েশন নাই ফিক্সড এটা একটা ফিক্সড ডিসি ভোল্টেজ আমাদেরকে দিতেছে তাহলে এখন ক্যাপাসিটরের ভিতরে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টটা আসলে লোডের ভিতর দিয়েও ফ্লো হচ্ছে তাই তো এখন লোডের ভিতর দিয়ে যদি সেই কারেন্টটাই ফ্লো হয় তাহলে আমাদের সেই কারেন্টটা কত হবে আই নট সমান সমান হবে আইসি এবং আই নট সমান সমান যে আইসি হবে সেই আইসিটা আই নট সমান সমান হচ্ছে কি আবার ভি নট ওভার আর এখানে পিওরলি যদি রেজিস্টিভ লোড আমরা চিন্তা করি তাহলে এখন যদি এই কথা ধরে নেওয়া হয় যে ভি নটের কোনো পরিবর্তন হচ্ছে না পজিটিভ হাফ সাইকেলে ভি নট সবসময় ফিক্সড আছে তাহলে কি হবে তাহলে হচ্ছে যে ভি নট ওভার আর এই রেশিওটাও একটা ফিক্সড রেশিও এই রেশিওটা যদি একটা ফিক্সড রেশিও হয় তাহলে আমাদের ক্যাপাসিটরের যে কারেন্ট সেই কারেন্টটা একটা ফিক্সড ভ্যালু হবে এই কারণে ক্যাপাসিটরের যে কারেন্ট সেই কারেন্টটাকে একটা ফিক্সড ভ্যালু দেওয়া হয়েছে এবং সেটা নেগেটিভ আই নট এর সমান আর অন্য হাফ সাইকেলে কি হবে অর্থাৎ সুইচ যখন অফ থাকে তখন কি হবে সুইচ যখন অফ থাকে তখন ক্যাপাসিটর আসলে ক্রমাগত কি হবে চার্জ হবে এখন এই চার্জ হওয়ার ইয়েটা কি চার্জ হওয়াটা আসলে আমাদের এই সাপ্লাই এর উপর নির্ভর করতেছে হ্যাঁ সাপ্লাই তখন যদি আমরা এইভাবে চিন্তা করি যে আই সমান সমান সি টিভি
ডিটি। এই টাইপের রিলেশনশিপ মেনটেন করতেছে। যদি এই টাইপের রিলেশনশিপ মেনটেন করে, এখন এইখানে আমাদেরকে যেটা এখানে বুঝতে হবে যে এই যে যখন সুইচ অফ অবস্থায় তখন আইসিটা আসলে কার কার যোগফলের সমান বা কার যোগ বিয়োগের সমান। সেটা হচ্ছে যে আমার এখানে যদি আমরা এইখানে যদি এই নোডে আমাদের এই ক্যাপাসিটরের নোডটায় যদি কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাচ্ছি আইএল সমান সমান হচ্ছে গিয়ে আইসি প্লাস হচ্ছে গিয়ে আমাদের আই নট, অ্যাভারেজ ভ্যালু যেটা আই নট, রাইট? তাহলে এখন চিন্তা করো যে আইএল এর কিন্তু দুইটা পার্ট আছে। এই আইএল এর দুইটা পার্ট আছে, একটা হচ্ছে গিয়ে তার অ্যাভারেজ ভ্যালু, আর হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে তার এসি ভ্যালু, বা একটা হচ্ছে গিয়ে আইএল এর ডিসি পার্ট বা অ্যাভারেজ ভ্যালু, আর একটা হচ্ছে গিয়ে এই অ্যাভারেজ ভ্যালুর উপরে এবং নিচে এটার চার্জিং ডিসচার্জিং পিরিয়ডের যে ভ্যারিয়েশন, সেই ভ্যারিয়েশনটা। এখন এই আইএল সমান সমান যদি আইসি প্লাস আই নট হয়, আই নট আমরা ধরে নিছি যে আই নটটা ফিক্সড, আই নটের কোনো ভ্যারিয়েশন নাই। তাহলে এই আইএল এর যে ডিসি পার্টটা, সেই ডিসি পার্টটা আসলে এই আর এর ভিতর দিয়ে ফ্লো হয়ে যাবে, অর্থাৎ নেগেটিভ হাফ সাইকেলে এর ভিতরে যে ডিসি পার্টটা আছে সেই ডিসি পার্টটা চলে যাবে আমার লোডের ভিতর দিয়ে। তাহলে বাকি থাকবে কোনটুকু? বাকি থাকবে হচ্ছে গিয়ে এসি পার্ট। এসি পার্টের যে ভ্যারিয়েশনটা, সেই ভ্যারিয়েশনটা আমরা আইসি তে দেখতে পাবো। সো আইএল এর যে শেপ, আইসি এর সেই শেপ। তবে আইএল থেকে আই নটটা বাদ দিয়ে যেই মানগুলা পাওয়া যাবে, সেই মানটা হচ্ছে কি আমার এখানে ভ্যারিয়েশন হিসেবে সেই ধরনের ভ্যালু নিয়ে সে এখানে আমাদেরকে আউটপুট দেখাবে। তবে এখানে খেয়াল রাখতে হবে যে আইসি এরও পজিটিভ হাফ এবং নেগেটিভ হাফ এর যে টোটাল ইন্টিগ্রেশন, এই দুইটার এরিয়ার সামেশন করলে টোটাল এরিয়াটা 0 হইতে হবে। এখন এই ভ্যারিয়েশনটার এইটার পুরো পার্টটা নেগেটিভ হইলে এখানে কিছু পার্ট পজিটিভ, কিছু পার্ট নেগেটিভ, বা পুরাটাই পজিটিভে চলে আসতে পারে। সেটা নির্ভর করবে এরিয়া কতখানি আছে, অর্থাৎ এটার পিক ভ্যালুটা কোথায় আছে তার উপর বেস করে। যখন অঙ্ক করে সংখ্যা বের হয়ে আসবে, তখন আসলে এক্স্যাক্টলি এই ইয়েগুলো আঁকা যাবে। তবে মোর অর লেস এর যে ভ্যারিয়েশন, আইসি এর যে ভ্যারিয়েশন, সেই ভ্যারিয়েশনের শেপটা এরকম হবে বুস্ট কনভার্টারের ক্ষেত্রে। তো বুস্ট কনভার্টারের ক্ষেত্রেও বাক কনভার্টারে যেভাবে আমরা ডিফাইন করে আসছিলাম, বুস্ট কনভার্টারেও সেভাবে পজিটিভ হাফ এবং নেগেটিভ হাফের জন্য আমাদের আইএল, ডেল্টা আইএল এর যে পরিবর্তন, সেই পরিবর্তনের ইকুয়েশনটা এরকম আমরা ডিরাইভ করতে পারবো। এটা ভিএল সমান সমান এলডিআই ডিটি থেকে যখন পজিটিভ হাফ সাইকেল, তখন ডেল্টা টি হচ্ছে গিয়ে ক্যাপিটাল টি এর সমান, আর অ্যাভারেজ কারেন্টের পরিবর্তন হচ্ছে ভিএস ওভার এল এর সমান। সেখান থেকে সুইচ ক্লোজ থাকা অবস্থায় আইএল এর পরিবর্তন এবং সুইচ ওপেন থাকা অবস্থায় আইএল এর পরিবর্তনটাকে ক্যালকুলেট করা যায়। ক্যালকুলেট করার পরে আমরা এখানে বুস্ট কনভার্টারের আউটপুট ইকুয়েশনটাকে আমরা ডিরাইভ করে ফেলছিলাম ওই ক্লাসেই। তো এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম এবং মিনিমাম কারেন্ট ইন বুস্ট কনভার্টার ইন্ডাক্টর। এই আইএল এর ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু কত হইতে পারবে সেটার একটা দরকার আমাদের, ইকুয়েশন দরকার। সেই ইকুয়েশনটা পাওয়ার জন্য আমাদের আই ম্যাক্স এবং আই মিনিমাম ক্যালকুলেট করতে হবে। আই ম্যাক্স মানে হচ্ছে যে আইএল অ্যাভারেজ ভ্যালু সাথে হচ্ছে যে ভ্যারিয়েশন, টপ টু বটম যে ভ্যারিয়েশন আছে সেই ভ্যারিয়েশনের হাফ কে যোগ করতে হবে। যোগ করলে আমাদের পাওয়া যাবে, আই এর ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া যাবে। সো এই অ্যাভারেজ ভ্যালুটা কোত্থেকে পাবা? অ্যাভারেজ ভ্যালুটা পাওয়া যাবে হচ্ছে গিয়ে আমাদের এই ইকুয়েশন থেকে। সেই ইকুয়েশনটা হচ্ছে যে যখন পাওয়ার লসলেস কনভার্টার ইউজ করতেছি আমরা, তখন আইএল সমান সমান হচ্ছে গিয়ে আমাদের ভি নট আই নট ডিভাইডেড বাই ভিএস। সেখান থেকে তুমি
ডিউটি রেশিওরও নিয়ে আসতে পারো। ভি নটের জায়গায় যদি VS1D/T এই ইকুয়েশনটা যদি এই আইএল এর ইকুয়েশন ইউজ করো তাহলে এরকম একটা মান পাবা। আবার ভি নট সমান সমান হচ্ছে আই নট সমান সমান ভি নট ওভার আর ইউজ করলেও আরেকটা ডিফারেন্ট পাবা, রূপান্তর পাবা এই আইএল এর জন্য। সো এই অ্যাভারেজ ভ্যালুর সাথে জাস্ট ডেল্টা আইএল গুলাকে যোগ করতে হবে। ডেল্টা আইএল গুলা কোত্থেকে পাওয়া যাবে? ডেল্টা আইএল গুলা এই ইকুয়েশন গুলা থেকে পাওয়া যাবে, যেগুলো আমরা আগেই শো করে আসছি। বুস্ট কনভার্টারে আমাদের ডিজাইন যখন আমরা করি, যদি প্র্যাকটিক্যালি কেউ বুস্ট কনভার্টার ডিজাইন করতে চায় তাহলে তাকে এই 3-4টা কম্পোনেন্ট তো কিনতে হবে, বা 3-4টা কম্পোনেন্টের জন্য ভ্যালুগুলো হিসাব করতে হবে। যেমন কেউ স্পেসিফিকেশন দিয়ে দেওয়ার সময় বলে দিবে যে আমার ইনপুট এত, আউটপুট এত, এখন তুমি এত ইনপুট দরকার, এত আউটপুট দরকার, আর এই মানের রেজিস্ট্যান্স আছে, এর সাপেক্ষে তুমি আমাকে এই বুস্ট কনভার্টার বানায় দাও। বুস্ট কনভার্টার বানানোর জন্য তাহলে আমাদের সুইচ লাগবে, ক্যাপাসিটর লাগবে, ডায়োড লাগবে, আর ইন্ডাক্টর লাগবে। তার মধ্যে সুইচটা হচ্ছে যে ম্যাক্সিমাম পাওয়ার যতখানি এই সার্কিটে আছে, অর্থাৎ ইনপুটের পাওয়ার বা আউটপুটের পাওয়ার হিসাব করে সেই ম্যাক্সিমাম পাওয়ার কতখানি বা সুইচের ভিতর দিয়ে কতখানি কারেন্ট যেতে পারে, এই সব কিছু হিসাব করে আসলে একটা সুইচ সিলেক্ট করতে হবে। মসফেট কোন মসফেটটা ইউজ করা যায় সেটা সিলেক্ট করে ফেলতে হবে। ডায়োডের ক্ষেত্রে একই কথা, ডায়োডের ফাস্ট সুইচিং ডায়োড ইউজ করতে হয় এই কনভার্টারগুলো ডিজাইন করার ক্ষেত্রে। নর্মাল আমরা যে ডায়োডগুলো ইউজ করি সিলিকন ডায়োড, এগুলো ইউজ করলে হয় না, এদের জন্য স্পেশাল ডায়োড আছে, কারণ এখানে সুইচিং হবে, খুব হাই ফ্রিকোয়েন্সিতে সুইচিং হবে। সেই হাই ফ্রিকোয়েন্সির সুইচিংটা যেন ডায়োডের ভিতর ঠিক মতো কাজ করে। যখন ডায়োড পড়াচ্ছিলাম তখন একটা টার্ম পরে আসছিলাম, সেটা হচ্ছে গিয়ে ফাস্ট রিভার্স রিকভারি কারেন্ট। সুইচ অফ করার সময় ডায়োডের কারেন্ট নিচের দিকে নেগেটিভ ডিরেকশনে চলে যায়, পরে আবার আস্তে আস্তে এটাকে উপরে উঠে। সো এই রিভার্স রিকভারি কারেন্ট যার ফাস্ট, সেই ডায়োডগুলা এই বুস্ট কনভার্টার বা আমাদের ডিসি টু ডিসি কনভার্টার ইউজ করতে হয়। ওইভাবে ডায়োড সিলেক্ট করতে হবে। এই দুইটা জিনিস সিলেক্ট হয়ে গেলে বাকি থাকবে হচ্ছে গিয়ে ইন্ডাক্টর আর ক্যাপাসিটর। এই ইন্ডাক্টর আর ক্যাপাসিটরকে এই ইন্ডাক্টর আর ক্যাপাসিটরকে যখন আমরা হিসাবে নিয়ে আসব, তখন আমাদের ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের এই মানগুলো আমাদেরকে বের করতে হবে। এখন বের করার জন্য যে শর্ত, সেই শর্ত হচ্ছে গিয়ে কারেন্ট কন্টিনিউয়াস হইতে হবে। কারেন্ট কন্টিনিউয়াসটার আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার, যাচ্ছে স্যার। আই মিনিমাম সমান সমান 0 হওয়া মানে হচ্ছে কি এই সমীকরণের ডান পক্ষ 0 হবে। মানে ডান পক্ষ 0 হওয়া মানে এই দুইটা টার্ম ইকুয়াল, এই দুইটা টার্ম ইকুয়াল থেকে এল মিনিমামের একটা ইকুয়েশন বের করে নিয়ে আসা সম্ভব। হাতে কলমে করলে তোমরা ডিরাইভেশন গুলা করলে তোমরা বুঝতে পারবা যে কিভাবে করতে হবে। সো ইন্ডাক্টরের মিনিমাম ভ্যালু ক্যালকুলেশন করার সময় আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালুটা দরকার হয় এবং ফ্রিকোয়েন্সিটা দরকার হয়, আর কত ডিউটি সাইকেলে আমরা সুইচিং করতেছি এই তিনটা মান দরকার হবে। এদের উপর বেস করে আমরা ইন্ডাক্টর সিলেক্ট করতে পারবো। সুইচিং ফ্রিকোয়েন্সি বাড়ায় দিলে ছোট ইন্ডাক্টর ইউজ করতে হয়, সুইচিং ফ্রিকোয়েন্সি কম থাকলে বড় ইন্ডাক্টর ইউজ করতে হয়। আর হচ্ছে যে এটা তাহলে ইন্ডাক্টর যদি সুইচিং ফ্রিকোয়েন্সি জানা থাকে তাহলে লোডের সাপেক্ষে ইন্ডাক্টরের মিনিমাম ভ্যালু এতখানি হইতে হবে বুস্ট কনভার্টারের জন্য। এর চেয়ে বড় ইন্ডাক্টর ইউজ করলে অসুবিধা নেই। সিমিলারলি আমাদেরকে ক্যাপাসিটেন্স হিসাব করতে হয়। ক্যাপাসিটেন্স হিসাব করার বেলায় আমরা বলে আসছি যে আমাদের আইসি এর কার্ভটা লাগে, আইসি এর কার্ভ থেকে আসলে এরিয়া ক্যালকুলেট করতে হয়। কারেন্টকে টাইম দিয়ে গুণ করলে তোমরা জানো যে সেটা একটা চার্জ,
স্টোর চার্জের পরিমাণ বোঝায়, তাহলে আমরা স্টোর চার্জ যদি সুইচিং অন হাফ সাইকেলের জন্য স্টোর চার্জটা হিসাব করি, তাহলে এই এরিয়াটা আমাদের লাগবে। এই এরিয়াটার মান হচ্ছে গিয়ে ভি নট ওভার আর ডিটি, এবং চার্জের ইকুয়েশন আমরা জানি আবার ক্যাপাসিটরের ক্ষেত্রে সিভি। সো সেই ইকুয়েশন থেকে ডেল্টা ভি নটের একটা ইকুয়েশন বের করে নিয়ে আসা যায়, ডেল্টা ভি নট ওভার ডেল্টা ভি ভি যেটা মানে হচ্ছে কি আউটপুট ভোল্টেজের ডিফারেন্স ডিভাইডেড বাই আউটপুট ভোল্টেজ, এইটাকেই আমাদের ইয়েরগুলোর ভিতরে বইয়ের ভিতরে আসলে ক্যাপাসিটরের আউটপুট ভোল্টেজের ভ্যারিয়েশন হিসেবে এই টার্মটাকে বলে দেয়, পার্সেন্টেজ আকারে দিয়ে দেয়া থাকে যে 5% রিপল ভোল্টেজ ইজ অ্যালাইয়েবল। সো 5, তার মানে হচ্ছে যে ডেল্টা ভি নট ওভার ভি এইটার মান হবে গিয়ে 5%, তার মানে 0.05। সো সেইখানের তার সেই মানটা যদি বলে দেয়া থাকে স্পেসিফিকেশনে, তাহলে সেই মানটুকু সমান হচ্ছে গিয়ে আমাদের ডি ওভার আর সি এফ। এখান থেকে সি কে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি, তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন পাই। এই ইকুয়েশনগুলো থেকে মিনিমাম রিপলের পরিমাণকে ইকুয়েশনে বসাই দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি মিনিমাম ক্যাপাসিটেন্সের ভ্যালু। এতখানি ক্যাপাসিটেন্স ইউজ করলে আমার মিনিমাম রিপলটা মেনটেইন হবে। যদি আরেকটু বড় ক্যাপাসিটেন্স ইউজ করা হয় তাহলে রিপলের পরিমাণ আরো কমে আসবে। তো এভাবে ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের মান ক্যালকুলেট করে তারপরে আসলে আমাদেরকে করতে হয়, বাক বুস্ট কনভার্টার ডিজাইন করতে হয়। এখন কয়েকটা প্রবলেম আমরা একটু দেখবো, যে প্রবলেম সলিউশন ডিসি টু ডিসি কনভার্টারের জন্য। তো সেই সলিউশনগুলোর ভিতরে আমরা ফার্স্টে একটা বাক কনভার্টারের জন্য বলে দেয়া আছে ইনপুট ভোল্টেজ বলে দেয়া আছে, ডিউটি সাইকেল বলে দেয়া আছে, এলসিআর সবার মান বলে দেয়া আছে, সুইচিং ফ্রিকোয়েন্সিও বলে দেয়া আছে। তিনটা ভ্যালু ক্যালকুলেট করতে হবে, আউটপুট ভোল্টেজ কত হবে, ম্যাক্সিমাম এবং মিনিমাম ইন্ডাক্টর কারেন্ট কত হবে, আর আউটপুট ভোল্টেজ রিপল কত হবে। আমরা যদি সলিউশনটায় যাই তাহলে আচ্ছা, এই সলিউশন স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? না স্যার। এখন দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে এক নম্বরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি আমাদেরকে আউটপুট ভোল্টেজ বের করতে হবে। সো বাক কনভার্টারের আউটপুট ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে ভি নট সমান সমান ডিভিএস, ডি বলে দেয়া আছে ডিউটি সাইকেল 0.65, আর আমাদের ইনপুট ভোল্টেজ যেটা সেটাও বলে দেয়া আছে 24। সেখান থেকে আমরা আউটপুট ভোল্টেজ পেয়ে যাব। এরপরে যেটা বলা আছে সেটা হচ্ছে গিয়ে যে ম্যাক্সিমাম এবং মিনিমাম ইন্ডাক্টর কারেন্ট, এই দুইটা বের করতে বলছে আমাদেরকে। তো এদেরকে যদি বের করতে চাই তাহলে আমাদের এদেরকে যদি বের করতে চাই তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে গিয়ে আইএল ডেল্টা আইএল বাই 2, আইএল ডেল্টা আইএল বাই 2। সো আমাদের আইএল জানতে হবে আর ডেল্টা আইএল জানতে হবে। সো ডিসি টু আমাদের বাক কনভার্টারের জন্য ডেল্টা আইএল এর যে সূত্র, সেই সূত্রটা
নিয়ে আসতে হবে। সেই সূত্রটা নিয়ে আসার পরে ডি জানা আছে, ভি নট জানা আছে, এফ জানা আছে, এল জানা আছে, সব কয়টাই গিভেন অঙ্কে। গিভেন ভ্যালুগুলো বসানোর পরে আমরা ডেল্টা আইএল পেয়ে যাব। আর ডিসি টু ডিসি বাক কনভার্টারের ক্ষেত্রে তোমরা জানো যে সুইচ আমাদের আউটপুটের যে অ্যাভারেজ কারেন্ট, সেই কারেন্টটা আর আইএল কারেন্টটা সেম হয়। সেম হইলে যেটা হয় যে আমাদের ভি নট ওভার আর এই মানটা বের করতে পারলেই আমাদের অ্যাভারেজ আইএলটা আমরা পেয়ে যাই। তো সেখান থেকে অ্যাভারেজ আইএল আর ডেল্টা আইএল বাই 2 এই দুইটা কম্পোনেন্ট ক্যালকুলেট করে তারপর যোগ বিয়োগ করে কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু পাওয়া গেছে। এখানে একটা জিনিস একটু খেয়াল করে নেওয়া ভালো, প্র্যাকটিক্যালি বা আমাদের অঙ্কগুলো করার ক্ষেত্রেও ওই মিনিমাম আইএল কারেন্টটা নেগেটিভ আসলে বা জিরোর নিচে নেমে যাওয়া মানে কিন্তু কন্টিনিউটি মেনটেন হয় নাই। আমাদের যতগুলো ইকুয়েশন ডিরাইভ করা আছে সব কয়টা ইকুয়েশনের মূল শর্ত হচ্ছে কন্টিনিউয়াস কারেন্ট থাকতে হবে। এখানে আইএল মিনিমাম পজিটিভ মানে হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস কারেন্ট মেনটেন হয়েছে। সো আমাদের যে ইকুয়েশনগুলো আমরা ইউজ করছি সেগুলো সব ভ্যালিড আছে। প্র্যাকটিক্যালি যদি তোমরা কখনো এগুলা নিয়ে কাজ করো, কনভার্টার নিয়ে কাজ করো, তখন হিসাবগুলো করার সময় এই মানগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। নেক্সট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে রিপল ভোল্টেজের পরিমাণ কত। রিপল ভোল্টেজের সূত্র এইটা, ভি নট জানা আছে, ফ্রিকোয়েন্সি জানা আছে, এল জানা আছে, সি জানা আছে, সব কয়টাকে ঠিক মতো বসাই ক্যালকুলেটরে ক্যালকুলেট করলেই আমরা একটা ভোল্টেজ পেয়ে যাবো, সেটা হচ্ছে রিপল ভোল্টেজ। তার মানে হচ্ছে যে আউটপুট ভোল্টেজের টপ টু বটম এতখানি ভ্যারিয়েশন আছে। আউটপুট ভোল্টেজ হচ্ছে কি 15.6 ভোল্ট, তার উপরে এবং নিচে 0.4 ভোল্ট 4 ভোল্ট করে একটা ভ্যারিয়েশন থাকবে। এই হচ্ছে কি আমাদের তাহলে বাক কনভার্টারের আমাদের যে গিভেন ফর্মুলাগুলো দেয়া আছে সেই ফর্মুলাগুলো ইউজ করে আমরা এই সলিউশনটা করতে পারি। নেক্সট যে ম্যাথ, সেই ম্যাথটা তাহলে এখন দেখি। সেই ম্যাথটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 তে কি বলা আছে? এখানে বলা আছে যে একটা বাক কনভার্টার, ওকে, ইনপুট ভোল্টেজ এত, আউটপুট ভোল্টেজ এত, ফ্রিকোয়েন্সি এত, আউটপুট পাওয়ার বলে দেয়া আছে। আচ্ছা, সো এখানে ইনপুট আউটপুট ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে, আর আউটপুটের কারেন্ট বের করা যাবে আমাদের লোডের পাওয়ার থেকে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে ডিউটি রেশিও বের করো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে কি ইন্ডাকটেন্সের ভ্যালু বের করো যদি পিক ইন্ডাক্টর কারেন্টকে 6.25 অ্যাম্পিয়ারের ভিতর মেইনটেইন করতে হয়। ওকে, আর বলা আছে যে ক্যাপাসিট্যান্সের ভ্যালু ক্যালকুলেট করো যখন আউটপুট ভোল্টেজ রিপলের পরিমাণ 0.5% হবে। আমরা সলিউশনে যাই। দেখা যাচ্ছে সলিউশনটা? জি স্যার। তো এখানে প্রথমে গিভেন ইকুয়েশন টার্মগুলোকে আমরা স্পেসিফাই করলাম। এবার ডিউটি সাইকেলের সূত্র এটা বাক কনভার্টারের জন্য। ডিউটি সাইকেলটা আমরা পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেন যেটা বলা আছে সেটা হচ্ছে একটা পিক ডায়োড কারেন্ট বলে দেয়া আছে। সেই পিক ডায়োড কারেন্টের জন্য আমাদের ইন্ডাক্টরের মানটা কত রাখতে হবে সেটার হিসাব জানতে চাইছে। তো ইন্ডাক্টর পিক কারেন্ট হিসাব, আসলে পিক কারেন্ট মানে কি? পিক কারেন্ট মানে হচ্ছে গিয়ে আইএল ম্যাক্স, এটা জানতে হবে। আইএল ম্যাক্স জানতে হলে আসলে আইএল লাগে আর ডেল্টা আইএল লাগে। তো আমরা ফার্স্টে আমরা আইএল বের করি।
ডিসি ভ্যালু অফ ইন্ডাক্টর কারেন্ট। সে ডিসি বা অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে গিয়ে আই নট এর সমান। এটা আগেও যেটা আলোচনা হয়েছে যে বাক কনভার্টারে এই রিলেশনশিপটা তারা মেনটেন করে। ইন্ডাক্টর কারেন্ট আর আউটপুটের ডিসি কারেন্ট বা অ্যাভারেজ কারেন্ট সেম হয় লোডে। তো লোডের পাওয়ার যেহেতু দেয়া আছে, সেখান থেকে লোডের কারেন্টটা বের করা যাবে। লোডের কারেন্টটা বের করা গেলে আসলে আইএল এর অ্যাভারেজ মানটাও বের হয়ে আসবে। আচ্ছা, এই অ্যাভারেজ মানটা যখন বের হয়ে আসবে তখন আমরা যেটা করতে পারবো আই ম্যাক্স বের করতে পারবো। তো এখানে যেটা বলে দেয়া আছে সেটা বলে দেয়া আছে আই ম্যাক্স এর মান এবার জানাই দেয়া আছে, অর্থাৎ বলে দেয়া আছে যে পিক কারেন্ট এত হবে। পিক কারেন্ট এত রাখতে হলে আমাদেরকে এল এর মান কত করতে হবে। পিক কারেন্ট এত হওয়া মানে হচ্ছে গিয়ে আই ম্যাক্স এত। আই ম্যাক্স এত হওয়া মানে আমরা জানি যে আই ম্যাক্স এর সূত্র হচ্ছে আইএল প্লাস ডেল্টা আইএল বাই 2। তো আই ম্যাক্স এর মানও বসাইলাম, আইএল এর মানটাও বসাই দিলাম। এখান থেকে আমরা ডেল্টা আইএল এর মানটা পেয়ে যাব। এখন ডেল্টা আইএল এর মান যখন পেয়ে যাই, ডেল্টা আইএল এর একটা সূত্র আছে। তো এই 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 ডেল্টা আইএল এর মানটা কি? ডেল্টা আইএল এর মানে হচ্ছে যে এই ডেল্টা আইএলটা হচ্ছে কি ম্যাক্সিমাম ডেল্টা আইএল বা অ্যাভারেজ কারেন্টের উপরে আমাদের আইএল এর ভ্যারিয়েশনটা এতটুকু পর্যন্ত যেতে পারবে, এবং ভ্যারিয়েশনটা বেশ হাই 2.5 অ্যাম্পিয়ার। তো এই ভ্যারিয়েশনটাকে মেনটেন করতে হলে এল এর মান কত রাখতে হবে, সেটার জন্য আমাদের এই সূত্রটা ডেল্টা এল এর এই সূত্রটাকে ইউজ করব বাক কনভার্টারের। এখানে ভি নট মানে হচ্ছে কি আউটপুট ভোল্টেজ, যেটা সেই আউটপুট ভোল্টেজ আমাদের জানা আছে। ডি ডিউটি সাইকেল দেয়া আছে বা সূত্র থেকে আমরা পেয়ে গেছি আসলে। আর ডেল্টা আইএল ক্যালকুলেট করা হয়েছে, আর এফ এটা দেয়া আছে। এই সব কয়টা মান বসাইলে যেই এল এর মানটা পাবো সেই এলটা হচ্ছে কি আমাদের এল এর মিনিমাম ভ্যালু, যে মিনিমাম ভ্যালুটা আমাদেরকে এল এর সেই ভ্যালু, সেই যে ভ্যালুটা আমাদেরকে ম্যাক্সিমাম পিক কারেন্ট 6.25 এ মেনটেন করতে পারবে। 50 মাইক্রো হেনরির মতো একটা ইন্ডাকট্যান্স। আচ্ছা, থার্ড যে পার্টটা, সেই পার্টটায় বলা ছিল আমাদেরকে যে রিপলের মান 0.5% মেনটেন করতে হলে ক্যাপাসিটেন্সের ভ্যালু কত হইতে হবে। সো সেটা যদি আমরা বের করতে চাই তাহলে রিপল ক্যালকুলেশনের ফর্মুলায় আমাদেরকে যেতে হবে। রিপল ক্যালকুলেশনের দেখা যাচ্ছে রিপলের সূত্রটা। জি স্যার। সো ডেল্টা ভি নট ওভার ভি নট এই মানটা বলে দেয়া আছে 0.5%, তার মানে 0.5 ডিভাইডেড বাই 100, সেটা 1 মাইনাস ডি, ডি জানা আছে 8 এল। যেই এলটা বের করে আগেরটা ইয়েতে যেই ইকুয়েশনে বা আগের ধাপে যেই এলটা বের হয়ে আসছে সেটা ইউজ করব। সিটাকে বের করতে হবে, এফটা অঙ্কে দেয়া আছে। সবকটা মান বসে ক্যালকুলেটরে ঠিকঠাক মতো ক্যালকুলেশন করতে পারলে আমরা একটা ক্যাপাসিট্যান্সের মান পাবো। এই ক্যাপাসিট্যান্সটাই আমাদের ওই মিনিমাম ক্যাপাসিট্যান্স, যেটা আমাদের এই রিপলটাকে মেনটেন করতে পারবে। আচ্ছা, এরপরে আমরা তাহলে থার্ড অঙ্কে যদি যাই, থার্ড অঙ্কটা আমাদের কি ছিল? থার্ড অঙ্কটা আমাদের ছিল হচ্ছে যে এটাও বাক কনভার্টারেরই একটা অঙ্ক, অন্যরকম। সেটা হচ্ছে যে ইনপুট 6 ভোল্ট, আউটপুট 1.5 ভোল্ট, লোড রেজিস্ট্যান্স 3 ওহম, সুইচিং ফ্রিকোয়েন্সি এলসি দেয়া আছে। ডিউটি রেশিও বের করো, অ্যাভারেজ পিক আরএমএস ইন্ডাক্টর কারেন্ট বের করো, অ্যাভারেজ সোর্স কারেন্ট বের করো, পিক ও অ্যাভারেজ ডায়েট কারেন্ট বের করো। তো এখানে অনেকগুলা কারেন্টের কথা বলা আছে আর কি, সেই কারেন্টগুলো একে একে বের করতে হবে আমাদেরকে।
এর জন্য একটু ওয়েব ফর্মেরও হেল্প নেওয়া হয় যখনই মানে ডিরেক্ট কোনো সূত্র আমরা পাই না, সরাসরি কোনো সূত্র নাই, সেই সব ক্ষেত্রে আসলে আমাদেরকে কখনো কখনো ওয়েব ফর্মের হেল্প নেওয়া লাগতে পারে। তো সেটা আমরা দেখব। তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে ডিউটি সাইকেল বের করো। বাক কনভার্টারের ডিউটি সাইকেলের সূত্র এটা V0/Vs 0.25 পাওয়া গেল। এরপরে বলছে অ্যাভারেজ ইন্ডাক্টর কারেন্ট বের করো। অ্যাভারেজ ইন্ডাক্টর কারেন্ট আর আউটপুট কারেন্ট সেম, অ্যাভারেজ আউটপুট কারেন্ট সেটা V0 কে R দিয়ে ভাগ করলেই অ্যাভারেজ ইন্ডাক্টর কারেন্ট পাওয়া যাবে। এরপর যদি পিক ইন্ডাক্টর কারেন্ট বের করতে চাই তাহলে আই ম্যাক্স বের করতে হবে। আই ম্যাক্স বের করার সূত্র হচ্ছে আইএল এর সাথে ডেল্টা আইএল বাই 2 যোগ করতে হবে। ডেল্টা আইএল এর ফর্মুলায় যা যা অজানা আছে সব কয়টাই আমাদেরকে অঙ্কে প্রোভাইড করে দেয়া আছে। সেই মানগুলো বসাইলে আমরা ডেল্টা আইএল পেয়ে গেলাম, সেখান থেকে পিক ইন্ডাক্টর কারেন্ট পেয়ে গেলাম। পিক ইন্ডাক্টর কারেন্ট থেকে এখন আরএমএস কারেন্ট বের করব। এখন এখানে মনে রাখতে হবে যে আরএমএস কারেন্ট যেটা, সেই আরএমএস কারেন্ট আসলে ডিসি এবং এসি কম্পোনেন্টের সমন্বয়, তাই তো। আরএমএস আমরা জানি যে যখন আমরা পাওয়ারের বেসিক সূত্রগুলো আমরা দেখতেছিলাম ওই চ্যাপ্টারগুলোয়, আরএমএস ভোল্টেজ বা আরএমএস কারেন্ট যদি বিভিন্ন হারমোনিক্সের উপস্থিতি থাকে বা ডিসি এসি উভয় কম্পোনেন্টের উপস্থিত থাকে, তাহলে ডিসি কম্পোনেন্টের ভ্যালুটার স্কোয়ারটা নিতে হয়, এসি কম্পোনেন্টের যে আরএমএস ভ্যালু তার স্কোয়ারটা নিতে হয়, নিয়ে দুইটাকে যোগ করে তারপর রুট ওভার করলে আসলে টোটাল আরএমএস কারেন্টটা পাওয়া যায়। তাহলে এখানে আমাদের যে ইন্ডাক্টরের যে কারেন্ট, সেই কারেন্টটা আসলে তো একটা ডিসি অ্যাভারেজ ভ্যালু আছে, যে অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে কি আইএল, তাহলে সেটার স্কোয়ার নিতে হবে। আর এসি যে পার্টটুকু আছে, এসি পার্টটা হচ্ছে যে এটার যে কারেন্টটা সময়ের সাথে সাথে বাড়ে, বেড়ে আবার কমে, আবার বাড়ে আবার কমে, অর্থাৎ একটা টোটাল সাইকেলের ভিতরে এটা যে ভ্যারিয়েশন, সেই ভ্যারিয়েশনটা আমাদেরকে হিসাবে আনতে হবে। এখন এটা একটা ত্রিভুজ আকৃতির পজিটিভ হাফ সাইকেল বা নেগেটিভ হাফ সাইকেলই যদি আমরা বলি, তাহলে এটার ত্রিভুজ আকৃতির ওয়েব ফর্ম। সো এই ত্রিভুজ আকৃতির ওয়েব ফর্মে আসলে পিক ভ্যালুটা যেটা, সেই পিক এই টাইপের ইয়ের জন্য আরএমএস হিসাব করার হচ্ছে যে এটা বেস থেকে পিক পর্যন্ত যেই হাইটটা, সেই হাইটটাকে নিয়ে তাকে √3 দিয়ে ভাগ করলে যেই মানটা পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে তার আরএমএস ভ্যালু। সেটা হচ্ছে তার আরএমএস ভ্যালু একটা ত্রিভুজ আকৃতি ওয়েব ফর্মের ক্ষেত্রে। সাইন ওয়েভের ক্ষেত্রে যেমন ইন্টিগ্রেশন আরএমএস বের করার যেরকম ফর্মুলা আছে, এখানেও সেরকম আরএমএস বের করার ফর্মুলা আছে। অর্থাৎ পুরা সাইকেলের জন্য তুমি কি করবা, ইন্টিগ্রেশন করবা, ইন্টিগ্রেশন করে সেইটাকে অ্যাভারেজ করে তারপরে রুট ওভার করতে হবে, অর্থাৎ টোটাল টাইম পিরিয়ড দিয়ে ভাগ করে তারপর রুট ওভার করতে হবে। সো ইকুয়েশনগুলো থেকে এর বইতে করেও দেয়া আছে, আমাদের হার্টের বইয়ের কোন এক জায়গায় শুরুর দিকে কোন এক জায়গায় এরকম একটা ত্রিভুজ আকৃতি ওয়েব ফর্মে আরএমএস বের করার ইয়েটা দেয়া আছে। সো সেখান থেকেও দেখে নিতে পারো। একটা ত্রিভুজ আকৃতির ওয়েব ফর্মের ক্ষেত্রে আরএমএস হয় পিক ভ্যালু ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে √3। সো এখানে পিক ভ্যালু আসলে এই যে ডিসি পার্ট থেকে উপরের অংশটা হচ্ছে গিয়ে পিক ভ্যালু। সো ডেল্টা আইএল বাই 2 হচ্ছে গিয়ে সেটার পিক, আর তাকে √3 দিয়ে ভাগ করে স্কোয়ার করলাম, দুইটার স্কোয়ারকে রুট ওভার করলে তারপরে যে মানটা পাবো সেটা হচ্ছে গিয়ে আরএমএস ইন্ডাক্টর কারেন্ট। সো তিনটা কারেন্ট ইন্ডাক্টরের ক্ষেত্রে পাওয়া গেল। এরপরে যেটা আমাদের কোশ্চেন সেইটা হচ্ছে যে অ্যাভারেজ সোর্স কারেন্ট। আচ্ছা, সোর্স কারেন্টের অ্যাভারেজটা আসলে কি? সোর্স কারেন্টটা জন্য আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে একটু আবার আগের জায়গায় ফেরত যাই।
আমাদের লেকচারে একটু ফেরত যাই, সেখানে ডায়াগ্রাম থেকে আসলে একটু বলতে হবে। আমরা বাক কনভার্টারের ক্ষেত্রে আলোচনা করতেছি। বাক কনভার্টারের ক্ষেত্রে সোর্স এভারেজ সোর্স কারেন্ট যদি আমরা বলি, তাহলে দেখো যখন সুইচ অন থাকে তখন সোর্স কারেন্টটা কিন্তু আমার ফ্লো হচ্ছে, আর এখানে তো সুইচ আছে। তো যখন সুইচ অফ থাকবে আসলে সোর্সের কোনো কারেন্ট থাকে না। হ্যাঁ, তো সুইচ অনে আসলে সোর্স কারেন্টের কম্পোনেন্ট থাকে, আর সুইচ অফ কন্ডিশনে সোর্স কারেন্ট জিরো হয়। এই কথাটা, এটা হচ্ছে কি আমাদের মূল থিম এই ইয়েটা বের করার সময়। সো এখন যদি আমরা সেই ইয়েতে যাই, সলভ প্রসিডিউরে আমরা যাই, তাহলে এখন এভারেজ সোর্স কারেন্ট বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে গিয়ে এই ইন্ডাক্টর কারেন্টটাই, যে কারেন্টটা সোর্স থেকে শুরু করে আমার লোড পর্যন্ত যাইতেছে। তো যখন সুইচ অন থাকবে তখন আসলে এই ইন্ডাক্টর কারেন্টটার শেপটাই আমার সোর্স কারেন্ট মেনটেন করবে, আর যখন সুইচ অফ থাকবে তখন তো সোর্স কারেন্ট জিরো হয়ে যাবে, যেটা বললাম। একইভাবে ডায়োডের ক্ষেত্রে যদি বলি, তাহলে যখন সুইচ অন থাকে তখন আসলে ডায়োডটা সুইচ শর্ট সার্কিট, ফলে ডায়োডটা অফ থাকে, আর যখন সুইচ অন থাকে তখন আসলে সুইচ অফ থাকে, তখন ডায়োডটা অন হয় বাক কনভার্টারের ক্ষেত্রে, এবং তখন তার ভিতর দিয়ে এই যে ইন্ডাক্টর কারেন্টের বাকি অর্ধেক, অর্থাৎ সুইচ অফে ইন্ডাক্টর কারেন্টের যেই শেপ, ডায়োড কারেন্টের সেই শেপ হয়। আর সুইচ অন অবস্থায় ইন্ডাক্টরের শেপ আর সোর্স কারেন্টের বা সুইচ কারেন্টের শেপ সেম সিমিলার ফর্মে হয়। এখন আমাদের কোশ্চেন ছিল যে এভারেজ সোর্স কারেন্ট কত হবে। এভারেজ কিভাবে হিসাব করে? এভারেজ হিসাব করে যে টোটাল এরিয়া, পুরাটার পুরা সাইকেলের জন্য এরিয়া হিসাব করে তাকে পুরা টাইমটা দিয়ে ভাগ করতে হয়। এখন আমরা যদি চিন্তা করি যে এইখানে আমাদের সোর্স কারেন্টের বেলায় ইন্ডাক্টর কারেন্টকেই সোর্স কারেন্ট ফলো করতেছে, সোর্স কারেন্ট আর ইন্ডাক্টর কারেন্ট সেম, তবে শুধুমাত্র ডিটি ডিটি সাইকেলটুকুর জন্য বা সাইকেলের এই অংশটুকুর জন্য, জিরো থেকে ডিটি টাইমের জন্য ইন্ডাক্টর কারেন্ট আর সোর্স কারেন্ট হচ্ছে গিয়ে সেম। তাহলে এই ইন্ডাক্টর কারেন্টের অ্যাভারেজ ভ্যালুকে আমরা পুরো টাইম পিরিয়ড দিয়ে যদি গুণ করি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা ওভারঅল সোর্স কারেন্টটাকে পাবো। সেই ওভারঅল সোর্স কারেন্টটাকে যদি টাইম পিরিয়ড দিয়ে ভাগ করি, পুরো টাইম পিরিয়ড দিয়ে ভাগ করি, তাহলে অ্যাভারেজ সোর্স কারেন্ট পাবো। সো অ্যাভারেজ সোর্স কারেন্ট আসলে হচ্ছে গিয়ে এই টি কাটা চলে গিয়ে আইএল ইন্টু ডি, অর্থাৎ ডিউটি সাইকেলকে আইএল এর অ্যাভারেজ মান দিয়ে গুণ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে গিয়ে অ্যাভারেজ সোর্স কারেন্ট। এই ডিরাইভেশন গুলো ওখানে দেয়া নাই, কিন্তু ওয়েব ফর্ম গুলো আঁকলে এই ডিরাইভেশন গুলো বের হয়ে আসে। সো বিভিন্ন ওয়েব ফর্ম থেকে এরকম অ্যাভারেজ সোর্স কারেন্ট, ডায়োড কারেন্ট, সোর্সের পিক কারেন্ট, ডায়োডের পিক কারেন্ট, এগুলো পাওয়া যায়। হ্যাঁ, ওয়েব ফর্ম গুলো তোমরা নিজেরা ড্র করার চেষ্টা করবা। এখন আইএল এর মানটাও জানা আছে, ডি এর মানটাও জানা আছে, সেখান থেকে আমরা ইজিলি আইএস ক্যালকুলেট করে ফেলতে পারি। সো এটা একটা উপায়। আর হচ্ছে আরেকটা পার্ট ছিল, সেটা হচ্ছে পিক এবং অ্যাভারেজ ডায়োড কারেন্ট বের করতে বলছে। আচ্ছা, পিক এবং অ্যাভারেজ ডায়োড কারেন্ট যদি আমরা বের করতে চাই, তাহলে কি করতে হবে? পিক ডায়োড কারেন্ট, একটু আগে যে ওয়েব ফর্মটা দেখলাম সেখানেই দেখতে পাইলাম যে ডায়োডের কারেন্ট আর আইএল সেম, শুধুমাত্র যখন সুইচ অফ থাকে সেই অফের জন্য। তাহলে ডায়োডের যে পিক কারেন্ট হবে সেটা আসলে
ইন্ডাক্টরের পিক কারেন্টের সমান হবে। ইন্ডাক্টরের পিক কারেন্ট কিন্তু আমরা অলরেডি IL প্লাস ডেল্টা IL বাই 2 থেকে অলরেডি বের করে ফেলছি বা বের করা যাবে। তাহলে IL কারণ IL জানা আছে বা ডেল্টা IL জানা আছে, সেখান থেকে আমরা ডায়োডের পিক কারেন্ট পেয়ে গেলাম। আর এভারেজ ডায়োড কারেন্ট একটু আগে আমরা যেই ডায়োডের যে ওয়েবফর্ম দেখলাম সেটাতে আমরা দেখলাম যে ইন্ডাক্টরের কারেন্টই ডায়োডের কারেন্ট, কিন্তু যখন সুইচ অফ থাকে শুধুমাত্র সেই পার্টটুকুর জন্য। সুইচ অফ থাকে হচ্ছে কি এতটুকু টাইমের জন্য। সো ইন্ডাক্টরের শেপকে, ইন্ডাক্টর কারেন্টের শেপকে সুইচ অফের টাইম দিয়ে গুণ করলে আসলে ওই এরিয়াটুকু পাওয়া যায়। সেই এরিয়াটুকুকে টোটাল টাইম পিরিয়ড দিয়ে ভাগ করলে এভারেজ ডায়োড কারেন্ট পাওয়া যাবে। তো এভারেজ ডায়োড কারেন্টের সূত্র হচ্ছে তাহলে IL 1 মাইনাস ডি। সোর্স কারেন্টের বেলায় দেখলাম IL ইন্টু ডি, আর এখানে পেলাম IL ইন্টু 1 মাইনাস ডি। তাহলে এখান থেকে এই মানগুলো বসাই দিলে যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে কি এভারেজ ডায়োড কারেন্ট। সো এইভাবে আমরা ম্যাথগুলো সলভ করতে পারি। আরেকটা ম্যাথ দেয়া আছে 4 নাম্বার, ওগুলো আমি স্লাইডে ইনক্লুড করে দিব। ইনক্লুড করে স্লাইডটা কি তোমাদেরকে পাঠাইছিলাম না এখনো পাঠাইনি? না স্যার, দেই নাই না? না স্যার, দেওয়া হয়নি। আচ্ছা, আমি স্লাইডগুলো তোমাদেরকে এড মোডতে পাঠাই দিব ম্যাথগুলো সহ। এই সোমবারে ক্লাস নিতে পারবো না, বুধবারের ক্লাসটা যথারীতি নিব ইনশাল্লাহ। আর হচ্ছে যে কালকে তোমাদের সিয়ারদের সাথে মিটিং আছে, তোমাদের ব্যাচের কেউ যদি থাকতে চাও তাহলে ওই মিটিং এ মোস্ট ওয়েলকাম, তোমরা থাকতে পারো। কিছু ডিপার্টমেন্টাল কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করব। আর সবার অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। আর কোনো কোশ্চেন না থাকলে ক্লাস শেষ করে দিচ্ছি। স্যার আমাদের কি এই বছর ভার্সিটি খোলার কোনো পসিবিলিটি আছে? সম্ভাবনা কম, তো খবরে চোখ রাখতে হবে আর কি। আর বেশি কিছু তো বলতে পারতেছি না। জি স্যার। ঠিক আছে, সবাই মনে হয় অ্যাটেন্ডেন্স দিয়ে দিছে, আমি ক্লাস শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার।